আজকে যে এলাকাতে আসলেন একেবারে ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, এমনটা অভিযোগ করছেন এই এলাকার স্থানীয় বাসীরা। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে শাসক দলের মদতে প্রকাশ্যে চলছে মাইক। দেখুন, হাইকোর্টের নির্দেশনা আছে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে তো এই সময় চালাতে পারবে না। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও এখনো মাদ্রাসার পরীক্ষা চলছে। মাদ্রাসা বোর্ডের যারা মাধ্যমিক অর্থাৎ আলিম ফাজিল অর্থাৎ এইচএস যারা দিচ্ছেন তারাও এখন পরীক্ষার্থী। তারা দুর্ভাগ্যের বিষয়, মাদ্রাসা বোর্ডকে এরা কোন নজরে দেখে এদের আচরণে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মাদ্রাসার ছাত্রগুলো ছাত্র নয়, তাহলে কি তারা কি পরীক্ষায় কাল কি পরীক্ষা আছে 25 তারিখ, কাল 25 তারিখ পর্যন্ত লাস্ট পরীক্ষা আছে, তাহলে তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে। সেটাকে উপেক্ষা করে প্রশাসনের বাধাকে উপেক্ষা করে আমার কাছে যতটুকু খবর আছে প্রশাসনের কাছে এই বিষয়টা খবর গেলেও প্রশাসন বারণ করলেও প্রশাসনের কথা সেই অর্থেরা শোনেনি। তাহলে প্রশাসনের উচিত হচ্ছে কড়া হাতে দমন করা। আর এরকম আমাদের এই প্রোগ্রামটাকে আমরা পূর্ব ঘোষিত প্রোগ্রাম জনসংযোগে আমি থাকি, এই বিষয়টা প্রশাসনকে আমাদের গত 4-5 দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় প্রোগ্রাম করছে, করুক না, একটা কেন একাধিক প্রোগ্রাম হোক না, কিন্তু কোনো এলাকাকে যদি হিংসার দিকে ঠেলে দিয়ে আপনার ভাষায় উত্তপ্ত করার জন্য হয়, তাহলে এলাকার মানুষ কিন্তু এক জবাবটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেবে। এই ফুলবাড়ি যে শর্ট রুট ছিল সেই রুট দিয়ে আপনার গাড়ি ঢুকছিল, কিন্তু পুলিশ প্রশাসন বাধা দিয়েছে, টিএমসি মিটিং চলছে বলে রং রুট দিয়ে আপনাকে না দেখুন, পুলিশ প্রশাসন বাধা দেয়নি, জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, শর্ট রুট দিয়ে আসা যেত, প্রশাসনের যিনি কর্তা আমার সাথে ছিলেন তিনি আমাকে রিকোয়েস্ট করলেন যদি এই রুটের পরিবর্তে অন্য রুট দিয়ে যান আমাদের তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে দেখুন, আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করি, আর এই হিংসা ফ্যাসাদের মধ্যে আমরা সবসময় এড়িয়ে থাকার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এটাকে এই হিংসাটা তৈরি করতে চাই। দেখুন, এটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হলো, আইএসএফ হিংসা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, হিংসাই পা দেওয়ার চেষ্টা করেন। আপনি তখন এখানেই প্রোগ্রাম আছে, এখানে যদি তৃণমূলের আমি যখন নেমেছিলাম আপনার বাচ্চাদের হাতে যখন বই খাতা এই পেন খাতা তুলে দিচ্ছিলাম, তৃণমূলের এক নেতাও বাইক নিয়ে গেল, আমাদের ছেলেরা তো সাইড দিয়ে দিল। এই কনফিডেন্সটা প্রশাসনের ছিল, এখানে তৃণমূলের নেতা গেলে তাদেরকে কিছু বলবে না, কারণ আইএসএফ এই হিংসাতে জড়ায় না। আর ওইখান থেকে কেন আমাদেরকে অন্য রুটে যাওয়ার জন্য সাজেস্ট করলো? আমি তো এখানে আসতে চাইতাম, কি আসতে পারতাম না? আমাকে আটকাতে পারতো, সেটা আমি আটকাতে পারতো না, কিন্তু উনি আমাকে সাজেস্ট করেছে। সাজেস্ট করার কারণ কি, নিশ্চিতভাবে এটা আমার বলতে অবকাশ রাখে না যে তৃণমূল তাহলে হিংসাকে কেমনভাবে আঁকড়ে ধরে রাখে। ভাঙড়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাবাদাবি এবং প্রকাশ্যে মাইক শোকে এত থানা ভাঙড়ে হলো, প্রশাসন কি করবে? সেটাই তো প্রশ্ন। আমি তো মমতা ব্যানার্জি মহাশয়কে বলেছিলাম পাড়ায় পাড়ায় থানা করে দিন, লয়নাটা যদি ঠিকঠাক থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মেলাতে গিয়ে সেখানে তোলাবাজি হচ্ছে, জুয়া খেলছে, সেখানে প্রশাসন গিয়ে আটকাতে গেলে আবার সেই প্রশাসনকে মারছে। ভাবতে অবাক লাগছে। আজকে ভাঙড়ের প্রশাসন, ভাঙড়ের ডিভিশনে যারা কর্তারা আছে তাদেরকে অনুরোধ করবো এটা যে আপনারা দেখুন যে কিভাবে ভাঙড়ের বদনাম করা হচ্ছে। আমরা ভাঙড়কে শান্তিতে রাখতে চাই, শান্তিপূর্ণ ভাঙড়ে আমরা সবসময় চাই, কিন্তু ভাঙড়কে যারা উত্তপ্ত করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন, অন্যথায় ভাঙড়বাসী কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। দেখুন, আমি একটা কথা বলবো, আমরা একটা বাচ্চাবেলায় গল্প পড়েছিলাম, সে কুমিরের বাচ্চা। একটা বাচ্চাকে একাধিকবার দেখানো হচ্ছে, এটা হচ্ছে 500 জন কর্মী কতটা জায়গা লাগে যিনি বলছে তার কি এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে? একজন ব্যক্তি দাঁড়াতে গেলে কতটা জায়গা লাগে, একজন বসলে কত স্কোয়ার ফিট জায়গা লাগে, 500 জন থাকলে তাহলে সেখানে কত স্কোয়ার ফিট জায়গা লাগবে? বলতে তো ট্যাক্স লাগে না? হ্যাঁ, কয়েকজন কর্মী গিয়েছে, সে কয়েকজন কর্মী যাওয়ার পিছনে অনেক কারণ আছে। হ্যাঁ, অবশ্যই আইএসএফের কর্মী কয়েকজন গিয়েছে, যাওয়ার পিছনে কারণ আছে। কাউকে ভয় দেখাচ্ছে, কাউকে চমকাচ্ছে, কাউকে ধমকাচ্ছে, মিথ্যা মামলা দেবো, কে মামলায় ফেঁসে আছে, পারিবারিক কোনো ব্যাপারে ফেঁসে আছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আবার কয়েকজন অন্য জায়গার কথা বলছি গিয়েছে, ভাই দুটো মানুষের মধ্যে জায়গা নিয়ে সমস্যা, সে ভাবছে আমি এই সময় আইএসএফ বলে নিজেকে তৃণমূলের ঝান্ডাটা ধরে নিই, তৃণমূল আমার জায়গাটা উদ্ধার করে দেবে। আইএসএফের ভালোবাসার মানুষ সদস্য ছিল। তবে যাই যাক না কেন আমি এটা বলতে পারি, আপনি দায়িত্ব নিয়ে ভোটটা কিন্তু আইএসএফের ইভিএমে আইএসএফের পক্ষেই আসবে। তো যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে আমার সরকারে জানা নেই তারা এর আগে হাতে মাইক পেয়েছে কিনা, তারা দাবি করছে যে ঠিক পলিয়ার 2 নম্বর অঞ্চলে তারা আইএসএফ দলটা এনেছে, তাহলে ভাঙড়ের এত নেতাকর্মী তারা কাছে এও দাবি যে কেউ করতে পারে, এনেছে, এখন তিনারা ভালো লেগেছে, তৃণমূলে গিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আবার বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, কারো কিছু সমস্যাতে পড়েই যাচ্ছে তৃণমূলে, সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভোটটা কিন্তু আইএসএফই থাকবে। আচ্ছা, আইএসএফ
দাবি একটাই যে ভাঙড়ে গত 4 বছরে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য তারা তৃণমূলের হাত ধরছে। এটা কি বলবেন এই বিষয়টা? তো ওটা আইএসএফ এর কর্মীদের দাবি হতে পারে না, তাকে তো কিছু বলতে হবে তৃণমূলের মন পাওয়ার জন্য। আমি পোলেরহাট 2 নম্বরের কথা যদি বলি, আপনি শ্যামনগর বাজারে যে দেখবেন সব থেকে বড় যে লাইটটা জ্বলছে, মানুষের যেটা সুবিধা হচ্ছে, লাইটের কথা বলুন, লাইট জ্বলে গেল। তো আপনার যে সুবিধা পাচ্ছে ওইটাই 17 বিধানসভা অর্থাৎ 17তম বিধানসভার 248 নম্বর বিধানসভা অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর এমএলএ ল্যাডের টাকা থেকে ওটা হচ্ছে। আমি ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি আজকেও বলছি, বিগত দিনে বলছি, আগামীতেও বলবো, আমার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা করুন না আপনারা। এই 5 বছরের মধ্যে আমি আমার ল্যাডের যে টাকাটা পাওয়ার কথা সে টাকায় কি কাজ করেছি। খান 6 কাটে তো আপনার স্ট্রিট লাইট হয়েছে, হাইমাস্ট লাইট, আপনার কি বলে কলের পানীয় জলের ব্যবস্থা হয়েছে। ইভেন আর যে সমস্ত প্রকল্পগুলো জমা দিয়ে রেখেছি আমি, এই স্কিমগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চেপে রাখা হচ্ছে, কিন্তু সবার রিসিভ কপি আমার কাছে আছে। আমি কখন কবে মন্দিরের আপনার যাওয়ার পথে সেখানে লাইটের প্রয়োজন আছে, সেখানে লাইট আমি করেছি। শ্মশানে যেখানে দাহ করে তারপরে চান টান করার যে ব্যবস্থা থাকে, সেখানে একটা ঘাটের দরকার, কিন্তু সমাজের মানুষের জন্য তার ব্যবস্থা করেছি কি না করেছি, মানে সেগুলো লেখা আছে না কিনা। আপনার কবরস্থানে যাওয়ার রাস্তায় অন্ধকার, ওখানে লাইটের ব্যবস্থার জন্য আমি বলেছি সেই সবগুলো আমার ডকুমেন্টস আছে। কিন্তু অপদার্থ সরকারের যারা আছেন তারা চেপে রাখার চেষ্টা করছে, বেশি দিন চেপে রাখতে পারবে না। আমি আশা করছি আর বেশ কিছু কাগজগুলো যেগুলো আছে সেগুলো, যেমন আপনাদের দেবীপুর, জানার নামটা কি তোদের ওখানটা, রাংসারার ওখানে মন্দিরের যেটা দুর্গাপুজো হয় তার পাশে বিউটিফিকেশনের জন্য আমি সেই দপ্তরকে জানিয়েছি কি জানাইনি, এগুলো সবগুলোই আমার দেওয়া আছে। সংখ্যালঘুর ভোট কেটে বিজেপি হাত শক্ত করছে, কি বলবেন? ওনার তো আর কোনো অপশন আছে? ওনার আর কোনো বলার জায়গা আছে যে এটা বলা ছাড়া এটা বললে মানুষ খাবে? আবার যেখানে আমার হিন্দু সমাজের মানুষেরা বেশি থাকেন সেখানে গিয়ে বলছে ওটা মুসলমানদের দল আছে, যেখানে মুসলমানরা বেশি থাকে সেখানে বলছে বিজেপিদের দল, বিজেপির সুবিধা করে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কারো কি পৈতৃক সম্পত্তি নাকি ভোটটা, যে ওইটা আমার ভোট? সংখ্যালঘুরা কি এতই বোকা হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকীর কথাই ভোট দিয়ে দেবে? সংখ্যালঘুদের আপনি ভোট নিলেন, 2021 সালে অবজারভাররাই বললেন বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকানোর জন্য আমাদের ভোটটা দিন, বিজেপিকে আমরা সাইজ করে ফেলবো। ভালো কথা, সংখ্যালঘুরা তো দুহাত ভরে ভোট দিল। শুভেন্দু অধিকারী যেভাবে বিষ উগলাচ্ছে, হিন্দু মুসলমানের ঐক্য যেভাবে নষ্ট করার চেষ্টা করছে, মাদ্রাসা নিয়ে যেভাবে বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে যারা বলেছিল ভোট আমাকে দিন, সংখ্যালঘুদেরকে আমরা প্রোটেক্ট করবো, বিজেপিকে আমরা ঠান্ডা করে ফেলবো, তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে?